স্বাগত খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি শারমিন সেতু। জানিয়ে রাখছি আমাদের এই খাতুনগঞ্জ থেকে মতিঝিল অনুষ্ঠানটি চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। আর SMS পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। আমাদের অর্থনীতির বড় একটা প্রভাব থাকে বছরের দুই ঈদকে ঘিরে। অর্থনীতিতে ঈদ প্রভাব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ঈদ এবং অর্থনীতি। এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম মন্টু এবং BIDS এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব রেজাউল ইসলাম মন্টু, আপনার কাছে আমি শুরুতে জানতে চাইবো, আমাদের অর্থনীতির বড় একটা প্রভাব হচ্ছে দুই ঈদ, এবং আপনি জানেন যে বছরে যে পরিমাণ আমাদের আয় হয় তার মধ্যে 60% আমরা দুই ঈদে ইনকাম করি। তো সেই জায়গা থেকে জানতে চাইবো আপনার কাছে যে ঈদুল আজহাতে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে গিয়ে আমাদের চামড়া বাজার। এবারে চামড়া বাজারটা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, আপনাদের অনুষ্ঠানের যারা দেখছেন। আমি প্রথমে ঈদুল আজহার সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, অগ্রিম ঈদ মোবারক। আমাদের ঈদটা সবার ভালোভাবে কাটুক। আজকে যে কথাটা আপনি বলেছেন যে ঈদের বাজার, দুটো ঈদে আমাদের অর্থনীতি কীভাবে আমাদের এখানে আমরা আসতে পারি, অর্থনীতি কীভাবে এটাকে ডেভেলপ করতে পারি। রমজানের ঈদ আর কোরবানি ঈদ কিন্তু ডিফারেন্স আছে। রমজান যেটা সারা বছর একটা বছরের সময় আসে, সেটা সর্বস্তরের ব্যবসায়ীরা ওই রমজানটার উপরে তাদের ইনভেস্ট করে মালামাল বিক্রি করার পরে যেন 60 থেকে 70% ওটা সারা বছরে আমরা এটা বিক্রি করতে পারি, সেই লভ্যাংশটা করি। আর কোরবানি ঈদটা আমাদের এটা কি, এটা আপনি বললেন চামড়ার দিকে চলেছে। গরুর বাজারজাত কীরকম হচ্ছে, গরুর বাজারজাতের উপরেই কিন্তু চামড়াটা আসবে। গরু যদি আমাদের দেশীয় গরু বলেন, বিদেশি বলেন, বাইরে আমাদের এই দেশে বাংলাদেশে আশেপাশে যেগুলো আছে এখান থেকে তো গরু আমাদের আসে, সেই গরুগুলো আসার উপরেই কিন্তু আমাদের এই চামড়াটা কিন্তু লেনদেন ভালো হবে। গতবার কাগজে দেখেছিলাম যে আমাদের সারা বাংলাদেশে 60 লক্ষ গরু কোরবানি হয়েছে, যেটা মিডিয়া বা নিউজ মিডিয়ার, এটা মিডিয়া সরকারি পরিসংখ্যানে ওইভাবে নেই যে কত লক্ষ আসছে, কিন্তু একটা আমরা পেয়েছি 60 লক্ষ। 60 লক্ষ যদি গরু কোরবানি হয়ে থাকে, সেই গরুর চামড়াগুলো যদি আমরা গতবার ইউটিলাইজ হয়, চামড়া 2000-3000 টাকা করে বিক্রি করি, কত হাজার কোটি টাকা আসে। তা এবারও আমরা চিন্তা করেছি যে শোনা যাচ্ছে, আমি আলাপ করলাম, আমরা মনে করেছি, আমি পার্সোনাল মনে করেছিলাম এবার 40 লক্ষের মতন আসতে পারে। গরু আসবে না যাবে কিনা একটা ভয়ভীতির মধ্যে ছিল, কিন্তু বলা হচ্ছে যে গরু আসছে, আরো যাচ্ছে। আমি আপনার কাছে আসছি, তবে ওয়াজিদ হাসান শাহর কাছে কি জানতে চাইবো যে আমাদের দেশের পার্সপেক্টিভে সবচেয়ে একটা উন্নয়নশীল একটি খাত হচ্ছে চামড়া খাত। সেই জায়গা থেকে আমাদের এই দুই ঈদকে ঘিরে, বিশেষ করে ঈদুল আজহাকে ঘিরে আপনার দৃষ্টিতে এই খাতের উন্নয়নটা কেমন মনে হচ্ছে, যেহেতু আপনি একজন রিসার্চ ফেলো? এখানে অনেকগুলো ইস্যু চলে আসে। একটা হলো যে এই সময় আমাদের রেমিটেন্স কিন্তু প্রচণ্ড রকম বেড়ে যায়। ইউজুয়ালি বছরের সর্বোচ্চ রেমিটেন্স আসে ঈদুল আজহাকে ঘিরে। আমি যদি চামড়া খাতে যাওয়ার আগে আরও কয়েকটা ফ্যাক্টর নিয়ে আসি। একটা হলো যে এই সময় আমাদের ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল দুইটা ক্ষেত্রেই কিন্তু ট্রাভেলও বেড়ে যায়। প্রচুর মানুষ কিন্তু বাইরেও ঈদ করতে যায়, এবং আপনি যদি দেখেন শান্ত শীতকালে আমাদের কক্সবাজার বা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে প্রচুর লোকজন যায়। এই সময় কিন্তু হোটেলগুলো ফুললি বুক থাকে ঈদের আশপাশ দিয়ে, এবং এখন সিলেট অঞ্চলে হবিগঞ্জ, মৌলভীবাজার, এখানে যেসব হোটেলগুলো হচ্ছে সেগুলিও ফুল অকুপেন্সি মোটামুটি থাকে। একটা সপ্তাহ খুব ভালো ব্যবসা যায়, যেখানে মানে হয়তো 2 সপ্তাহ আগেও অকুপেন্সি 10, 20, 30% ছিল, এখন 100% রুম পাবেন না। আমি যদি চামড়ার খাতে আসি, leather is the second largest export sector of Bangladesh after RMG. RMG আমরা 25 বিলিয়নের মতো বলে থাকি, কিন্তু লেদার সেক্টর 1 বিলিয়নের উপরে। এইবার আমাদের টার্গেট প্রতি 1.21 বিলিয়ন, গত বছর 1.13 বিলিয়ন গত ফিসকালে আমাদের এক্সপোর্ট ছিল। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমস্যা যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম পড়ে গেছে, এবং প্রায় 30 থেকে 35% দাম পড়ে গেছে চামড়ার আন্তর্জাতিক বাজারে। আমাদের ট্যান্ডার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে ফেব্রুয়ারিতে যেখানে পাউন্ড প্রতি $106 দাম ছিল চামড়ার,
সেটা অগাস্টে $71 নেমে আসছে। আচ্ছা। সো দিস ইজ এ মেজর কনসার্ন, এবং এইটার ইমপ্লিকেশন স্বাভাবিক আমাদের লোকাল মার্কেটেও পড়বে, এবং এটাও একটা দেখার ব্যাপার যে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হয়। আমাদের ডোমেস্টিক মার্কেটে বিফের প্রাইস কিন্তু প্রচণ্ড রকম বেড়ে গেছে ইন্ডিয়া থেকে গরু আসা কমে যাওয়ায়, 280-300 টাকা থেকে 400 টাকার ঘরে চলে গেছে। এখন চামড়ার দাম পড়ছে, আবার গরু গোশতের দাম বাড়ছে, এইটা কিভাবে এফেক্ট করে? জনাব রেজাউল ইসলাম মন্টু, আমি আপনার কাছে এই রেশ ধরে জানতে চাইবো যে এবারে চামড়া বাজারের প্রসেসটা আসলে কেমন হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে। এবার যে আমি ট্যানারির এক মালিকের সঙ্গে আলাপ করলাম আসার আগে, তো উনি আমাদের বললেন আমি একটা মাদ্রাসার সঙ্গে জড়িত, আমরা বেশ ভালো হাজারখানিক চামড়া কালেকশন করি। গতবার যা দাম পেয়েছিলাম খুব আশানুরূপ দাম ছিল, তা এবার ওনারা বলছেন যে আপনারা এবার আশানুরূপ দাম পাবেন না, চামড়ার দাম অনেক কমে যাবে। আচ্ছা, কমে যাবার কতটুকু যে আমরা কিছুটা চামড়া আমাদের মসজিদ মাদ্রাসা এটা মানে আমাকে বলে যে ফ্রি পেতাম, কিছু দিত, আমরা কিছু আংশিক টাকা দিয়েও কিছু নিতাম। তো এই আংশিক টাকাটা দিয়ে এবার কিনলে আমরা লসে পড়ে যাবো। ওনারা বলতেছেন যে চামড়ার দাম এবার যেটা গতবার ছিল যে চামড়া, তো এবার সেই চামড়াগুলো এবার চামড়ার মধ্যে ভেরিয়েশন আছে, 1 লক্ষ টাকার গরু আছে, 50,000, 30,000 আছে, গড়পত্তা হয়তো এবার 1500 টাকা হতে পারে। আচ্ছা, চামড়া গতবার 2,500 থেকে 3,000, 3,500 চামড়া ছিল, সেই চামড়াটা এবার 1500 টাকা পড়ে যেতে পারে। তা বাজারটা নেমে যাচ্ছে, আমাদের অর্থনীতিতে বিরাট একটা ধস আসছে। ভাই বললেন যে ওয়ার্ল্ড মার্কেটে চামড়ার দাম কমে গেছে। আরেকটা ব্যাপারে আমি ওনার সঙ্গে ইনক্লুড করতে চাই যে সিনথেটিক বা আর্টিফিশিয়াল লেদার এটাও কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ধরে ফেলেছে। চামড়ার সঙ্গে কম্পিটিশন করাতে চামড়ার দামটা একটু কমে যাচ্ছে। এটাও একটা বিরাট বড় একটা আমাদের নলেজে রাখতে হবে। সিনথেটিক এবং একটা লেদার যেটা বলতে চাইছে আর্টিফিশিয়াল লেদার, এই মার্কেটটা কিন্তু ওরা নিয়ে নিয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটে 30 থেকে 35% লেদার ফুটওয়্যারের ডিমান্ড কমে গেছে বিকজ অফ সিনথেটিক লেদার অ্যান্ড নন লেদার। জনাব ওয়াজিদ হাসান শাহ, সেই জায়গা থেকে আপনাকে জানতে চাইবো যে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যে চামড়াটা রপ্তানি করে থাকি, সেক্ষেত্রে আমাদের দেশে যে চামড়াটা যায় ইন্টারন্যাশনাল মার্কেটে, এটা প্রপার ইউটিলাইজেশনটা কি সঠিকভাবে হয় কিনা, এবং ওদের দেশে আমাদের দেশের চামড়ার গ্রহণযোগ্যতাটা কেমন, সে ব্যাপারে কিছু তথ্য রয়েছে? আমাদের বললাম তো এক্সপোর্ট হলো 1.13 বিলিয়ন ছিল লাস্ট ফিসকাল ইয়ারে। দিস ইজ লেস দেন 0.5%, নট ইভেন 1%। দিস ইজ মানে বেয়ারলি 0.5% অফ দ্য ইন্টারন্যাশনাল লেদার মার্কেট। সুতরাং আমরা এখানে কিন্তু খুব একটা শক্ত অবস্থানে নেই। ইস্যু নাম্বার 1। ইস্যু নাম্বার 2 হলো আমি অনেকের কাছেই শুনি ভিয়েতনামি লেদার প্রোডাক্ট, চাইনিজ লেদার প্রোডাক্ট অনেক ভালো বাংলাদেশি লেদার প্রোডাক্টের তুলনায়। আমাদের ফিনিশিং এর মধ্যে কিছু প্রবলেম আছে। এবং আরেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হয়তো ভাই ভালো বলতে পারে মন্টু ভাই, যে আমরা অনেক ক্ষেত্রে মানে আমাদের যে $1 বিলিয়ন যে এক্সপোর্ট, তার মধ্যে কিন্তু আনপ্রসেসড লেদারও আছে। ফলে যারা প্রসেস করছে তারা কিন্তু এখানে ভ্যালু এডিশনটা বেশি করতে পারছে। আমি গতকাল আমার আন্ডার গ্রাজুয়েট সুপারভাইজার, আমি ইউএসএ তে আন্ডার গ্রাজুয়েট করি, ওনাকে আমি mid-90s একটা লেদার ওয়ালেট দিলাম, এবং উনি গতকাল আমাকে বললেন সেটা নাকি এখনো ভালো কাজ করছে। সো মানে অ্যাপারেন্টলি আমরাও ভালো প্রোডাক্ট মানে বানাতে পারি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা হয়তো মার্কেটিং এর দিক থেকে উইক, এবং আমাদের সমস্যা হচ্ছে ভিয়েতনাম ইজ আ ভেরি স্ট্রং আমাদের প্রেজেন্টেশন ক্যাপাসিটিটা একটু বিল্ড আপ করলে মনে হয় আপনার কাছে মনে হয় যে লেদার এক্সপোর্টটা আমরা আরো বেশি করতে পারবো। আরো কিছু ফ্যাক্টর আছে আমাদের, কিন্তু ট্যানারি গুলো রিলোকেট করার কথা হাজারিবাগ এলাকা থেকে সাভারে, যেখানে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এটা কিন্তু আমরা 10-15 বছর যাবত শুনছি, এটা কিন্তু এখনো হচ্ছে না। এটাও কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন দেয়। রেজাউল ইসলাম মন্টু, আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমাদের 2 ঈদকে ঘিরে অর্থনীতির বড় একটা প্রভাব রয়েছে, সেই জায়গা থেকে ঈদের মৌসুমে যে ব্যবসায়ীদের যে ব্যবসা বা কেনা বেচা করা, সেই জায়গা থেকে আপনাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ঈদের মৌসুমে বিশেষ করে? সমস্যা যেটা আছে সেটা তো কিছু সমস্যা থাকে। সেই সমস্যাটা দেখেন আমরা যারা নিজেরাই ট্যাকেল করি, এটা ব্যবসা বাণিজ্য করতে হয়, দেশের পরিস্থিতি পরিবেশ এটার উপরেই করতে হয়। তারপর আমরা যারা ব্যবসায়ী আছে, আমরা বাংলাদেশে যারা প্রথম প্রজন্মের ব্যবসায়ী, তারপর নেক্সট জেনারেশন আসছে, বিভিন্ন অসুবিধা থাকার এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য করে আসছি। সরকারের কিছু আছে, প্রশাসন থেকে তাদের সহযোগিতা করে, অনেক ব্যাপারে সরকার করেও না, সম্ভাবনা একটা দেশের অনেক কিছু প্রবলেম থাকে। তার মধ্যেও আমরা যারা 25 লক্ষ দোকান ব্যবসায়ী আছি বাংলাদেশে, এই 25 লক্ষ ব্যবসায়ী কিন্তু আমরা ব্যবসা করে যাচ্ছি। আমাদের 4 জন করে কর্মচারী যদি থাকেন, তার মধ্যে কতগুলো আছে, তাদের পরিবার আছে, এটাই কিন্তু আমরাই ভরণ পোষণ করছি। বিরাট বড় একটা সেক্টর আমাদের। ঈদের মৌসুমে সবচেয়ে বড় সমস্যা আপনাদের কি ফেস করতে হয়? ধরেন
বর্তমানে যেটা আছে গতবারও ছিল যানজটটা, ঢাকা শহর বলেন, বিভিন্ন বলেন, বড় বড় শহরগুলো আছে, চাটগা আছে, খুলনা আছে, এগুলো এখন কি দেখা যাচ্ছে ডিস্ট্রিক্টগুলো কিন্তু রিক্সা বিভিন্ন যানজটে হয়ে যাচ্ছে। এখানে কাস্টমার হচ্ছে কি, এই একটা সুবিধা, নিউমারের থেকে সে কিন্তু বসুন্ধরা আসতে পারতেছে না, বসুন্ধরা থেকে কিন্তু মৌচাকে আসতে পারতেছে না। একটা মাল হয়তো মৌচাকে পাওয়া যায় বা বসুন্ধরে পাওয়া যায়, এখান থেকে কিনে ওই মার্কেটে যাবে রিক্সা বা তার গাড়ি নিয়ে কোনোভাবে সম্ভব না, 2 ঘন্টা 3 ঘন্টা। বা উত্তর থেকে যে একটা কাস্টমার এখানে আসবে, এটা কোনোভাবে সম্ভব না, তাকে ওই জায়গাইতে মুভ করতে হচ্ছে, কিনে হচ্ছে। তার পছন্দ আইটেম না হলে সে বেশি দামে নিচ্ছে বা কম দামে একটা জিনিস নিয়ে বাধ্য হচ্ছে কিনতে, কিন্তু অনিচ্ছা সত্য। এই যে প্রবলেম ঢাকা শহরে, এটা ঢাকা শহরকে আমি বলি, ঢাকা শহরে যখন আমরা অবস্থান নিচ্ছি, এটাকে যানজট মুক্ত না করতে বলে আগামীতে ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে। তারপরে সবচেয়ে বড় হচ্ছে এই যে রাস্তাগুলো হচ্ছে, যে মানে মানে রাস্তাগুলো কেটে রেখে দিয়েছে, মৌচাক, মালিবাগ, বিভিন্ন দেখেন এই জায়গায় ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছে না, কাদা পানি এটা আছে। আমরা গত সে রমজানও সরকারি প্রশাসনের সঙ্গে বসেছিলাম, ওনারা হয়তো কিছু কাজ করেছেন, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, কিন্তু না, এটা গাড়ি টাড়ি যাওয়ার জন্য, প্যাসেঞ্জারের জন্য, কাস্টমারদের জন্য, সম্মানিত গ্রাহক, ইজি মুভমেন্ট নাই এখানে, না হতে আমাদের ব্যবসায়ীদের একটা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হবে। জনাব ওয়াজেদ হাসান সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে সাধারণ সময়ে আমরা যেই আমাদের যে আয় হয় ব্যবসায়ীদের বা আমাদের টোটাল জিডিপিতে যেই আর্নিং গ্রোথটা হয়, ঈদের সময় কেমন পরিবর্তন আপনার রিসার্চে উঠে এসেছে? তবে তার আগে একটি বিরতিতে যাওয়ার সময় হয়ে এসেছে। এই মুহূর্তে নিচ্ছে একটি বিরতি, কিছুক্ষণ পরেই ফিরছি, সাথেই থাকবেন। বিরতির পরে স্বাগত আরো একবার, সাথে আছি শারমিন সেতু, এবং আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিল অনুষ্ঠানে আলোচনাতে উপস্থিত রয়েছেন দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম মন্টু এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজেদ হাসান শাহ। আমরা আবার আলোচনায় ফিরছি। জনাব ওয়াজেদ হাসান শাহ, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে এই ঈদের মৌসুমে কেমন কন্ট্রিবিউশন আপনি অবজার্ভ করেন? যেটা হয়, আমাদের দেশের লোকদের তো অবশ্যই বিদেশি জিনিসের পণ্যের প্রতি দুর্বলতা আছে। মন্টু ভাই যেটা বললেন, 1,38,000 কোটি টাকার, লাখ কোটি টাকার বিক্রি হয়েছিল গত ঈদে, হয়তো তার অর্ধেক এই ঈদে হতে পারে। এই ঈদে উনি যেটা বললেন, যানজটের পাশাপাশি জলাবদ্ধতা একটা বড় ভূমিকা রেখেছে, এবং দেশে বন্যা পরিস্থিতিও কিছুটা অ্যালার্মিং পর্যায়ে ছিল, সুতরাং এগুলি কিন্তু সবই ইম্প্যাক্ট ফেলেছে। আপনি যদি বলেন আন্তর্জাতিক দেশগুলোর সাথে যদি আমি তুলনা করতে যাই, দ্য ক্লোজেস্ট আই ক্যান কাম ইজ ক্রিসমাস সিজন, যেটা বলা হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, উইচ ইজ দেয়ার মেইন সেলিং সিজন। ওরা ব্যবসার 50, 60, 70, 80% পর্যন্ত কিন্তু ওই এক মৌসুমে করে থাকে। ওই ব্ল্যাক ফ্রাইডে বলে, নভেম্বরের শেষ দিক, কখনো কখনো অক্টোবরের শেষ দিক বা নভেম্বরের মাঝামাঝি থেকে ব্ল্যাক ফ্রাইডে সেল, থ্যাঙ্কস গিভিং এর আশপাশ দিয়ে ইউএসএতে যেটা হয়, তখন থেকে শুরু হয় ক্রিসমাস সেলতে, এবং মোটামুটি নিউ ইয়ার্স পর্যন্ত চলে, এবং ওইটা ওদের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট। আমাদের দেশে যে দুই ঈদ ভূমিকাটা পালন করে, হ্যাঁ ডেফিনেটলি একটা বড় কন্ট্রিবিউশন রাখে। এবং গতকালই বোধহয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছিল যে তারা আশা করছে এই বছর আমাদের প্রবৃদ্ধি 6.7% হবে, যেখানে সরকার আশা করছে 7%। এবং মনে রাখতে হবে যে আমাদের বছরের প্রথম 3 মাস রাজনৈতিক গোলযোগ থাকা সত্ত্বেও আমরা যদি 6.5-এর উপরে যেতে পারি, সেটা একটা উল্লেখযোগ্য কি বলবো পরিবর্তন, ইন আ ভেরি পজিটিভ ওয়ে। কারণ গত কয়েক বছর আমরা 6% কাছাকাছি পড়েছিলাম, এবার আশা করা যাচ্ছে 6.5%-এর উপরে যাবে, এবং ঈদ একটা বড় ভূমিকা রাখবে। জনাব রেজাউল ইসলাম মন্টু, আপনার কাছে জানতে চাইবো যে আসলে দুই ঈদের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, অপেক্ষাকৃত কোন ঈদে ব্যবসায়ীরা বেশি লাভবান হয়? এটা স্বাভাবিক ব্যাপার যে আমাদের বছরে আমাদের দেশের মুসলমানদের একটা বড় উৎসব হলো রমজান আর ঈদুল আজহা। তা রমজানটাই আমরা যে একটা মাস দুপানে আমাদের মনে হয় সারা ব্যবসায়ীদের একটা বিয়ে মনে হচ্ছে, আমাদের দোকানপাটে ব্যবসা মানে একটা আগের থেকে 1 মাস 2 মাস আগের থেকে আমরা চেষ্টা করি আমাদের ব্যবসায়ী ইনভেস্ট করা, কী ধরনের মাল আসবে, কী ধরনের আসবে, সেটার সঙ্গে এটা মনে হয় ওই ভাইও বলে যে 60-70% আমরা বেচা কেনে ওখানে করি চলে। কিন্তু এটার সঙ্গে আমরা একটা বলি, আমাদের একটা বড় দিনও আছে যেটা বৈশাখ। সারা বাংলাদেশে এটা বিগত 80 দশকের শুরু থেকে শুরু হয়েছে। এই বৈশাখীতে ঈদের চেয়ে কম না। আমরা দেশীয় পোশাক, ওখানে আমাদের গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের, আমরা প্রত্যেকটা এখানে নন নারী, আমরা ছেলে মেয়ে যারা আছে, আবার বৃদ্ধ, আমরা দেশীয় কাপড় পরি। কিন্তু
পাঞ্জাবির থেকে দেশীয় কাপড় পরে, এটা আমাদের একটা সবচেয়ে বড় পাওনা। যে এই জিনিসটা যদি আমরা 2 মৌসুমে ধরে রাখতে পারতাম আমাদের দেশীয় কাপড় দিয়ে, তাহলে আমাদের মনে হয় আমাদের টাকাগুলো হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যেত না। তাই আমাদের এই ঈদের চেয়েও ঈদে আমাদের বেশি বিক্রি হচ্ছে। আর এই ঈদের যে বললাম যে আমাদের বর্তমানে যে অবস্থা, যানজট বলেন, বন্যা বলেন, তারপরে বাইরের ডিস্ট্রিক্ট থেকে এসে পাইকারি যে মালটা কিনে নিয়ে যাবে সেটা সম্ভব হয়নি, খুবই কম হয়ে গেছে। তার এটা আমরা মনে করে যে 40% 30% হবে, এখন হিসাব আমরা করি নেই, এটা পরবর্তীতে যাবে। কারণ এটা স্বাভাবিক, সবাই তো কোরবানির দিকে নজরে, এটা কাপড় চোপড় খুব কম, কিছু পার্সেন্টে কেনা হয় তা না, কিছু হচ্ছে, কিন্তু ওই ঈদের না, ওই ঈদের মতো এরকম এখনো জমাট হয়নি কিন্তু ঢাকা শহরে। ওয়াজেদ হাসান সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে ইন্টারন্যাশনাল মার্কেটে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ল্যাকিংস কি যে কোনো প্রোডাক্টস কে প্রেজেন্ট করার জন্য? বাংলাদেশের ব্র্যান্ড নেম যেটা, উই ডোন্ট হ্যাভ আ ব্র্যান্ড নেম লাইক দ্যাট, এবং রানা প্লাজা এবং তাজরিন ফ্যাক্টরি ফায়ার এইগুলো আমাদেরকে কিন্তু খুব নেগেটিভলি এফেক্ট করেছে। যেটুকু পজিটিভ ইমেজ ছিল সেটা কিন্তু নেগেটিভলি এফেক্ট করেছে। আমাদের চামড়া শিল্পে কিন্তু ওইভাবে আমাদের বলতে পারবো না, বললাম তো আমাদের 0.5% অফ দ্য ইন্টারন্যাশনাল মার্কেট অফ $215 বিলিয়ন। সুতরাং ওই রকম কিন্তু আমাদের শক্ত অবস্থান নেই। আরএমজিতে যেটা আছে এইটা সুদৃঢ় করার অনেক সুযোগ আছে এবং এর জন্য অনেক কষ্ট করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে চামড়া শিল্পটা আমাদের দেশের পার্সপেক্টিভে অনেক বড় একটা শিল্প। সেই জায়গা থেকে আমাদের দেশের মানে প্রপার ইউটিলাইজেশনে আপনার কাছে কি মনে হয় কোন জায়গাটাতে এখন বেশি নজরদারি প্রয়োজন? ডেফিনেটলি উই নিড টু হ্যাভ ফিনিশড প্রোডাক্টস, কারণ জিনিসটা হলো ভ্যালু এডিশনটা হলো ফিনিশড প্রোডাক্টসে। আপনি যে চামড়াটা পার স্কোয়ার ফিট যেটা বললাম বাংলাদেশে যেটা বেচে কেনা হচ্ছে 60 থেকে 70 টাকায় গত কুরবানির ঈদের আলোকে, এবং এবার বোধহয় সেখান থেকে দাম কমবে। সেটা যদি আমরা একটা ফিনিশ গুড হিসেবে বিক্রি করতে পারি, ইউএসএ তে আপনি যদি একটা লেদার ওয়ালেট কিনতে যান $20-25 কোনো ব্যাপার না, $100-200 কিন্তু বিক্রি হয়। একই জিনিস ইটালিয়ানরা যখন বিক্রি করে, ইটালিয়ান একটা লেদার ব্যাগ $1000-2000 বিক্রি হওয়া কোনো ব্যাপার না। গুচি একটা নেম ব্র্যান্ড যদি দিয়ে দেন, বা এরকম আমি জানি না ডিওর বানাই কিনা, কিন্তু এরকম নেম ব্র্যান্ডগুলো, এবং ব্র্যান্ডিংটা জরুরি আমাদের দেশে, ব্র্যান্ডিংটা খুবই জরুরি, এবং আমাদের ফিনিশ প্রোডাক্টস মানটা, এন্ড উই হ্যাভ টু মেক শিওর যে আমরা জাস্ট র লেদারটা আবার এক্সপোর্ট না করি। কারণ র লেদার এক্সপোর্ট করে আমাদের বিশেষ কোনো লাভ হচ্ছে না, বরং ওই কেমিক্যাল দিয়ে ওয়াশ করে বুড়িগঙ্গায় সেটা মানে পলিউশন বাড়াচ্ছে, কিন্তু আমাদের ভ্যালু এডিশন কিন্তু কিছুই হচ্ছে না সেখানে। উই নিড ফিনিশ। রেজাউল ইসলাম মন্টু, আপনার কাছে জানতে চাইবো আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশের যে প্রোডাক্টস গুলো আমরা সেল করি তার মধ্যে সবচাইতে কোন বিষয়টিতে নজরদারি বাড়ানো উচিত বলে আপনার মনে হয়? ভাইয়ের সঙ্গে আমি একটু অ্যাড করি। যদিও বললেন যে আমাদের গতবার চামড়াটা ছিল পার স্কোয়ার ফিট 175 টাকা, 175 উপরে গিয়েছিল, না সরি 75, অনলি 75। হ্যাঁ, আমি 60 থেকে 70 দেখেছি। 75। এবার যে ট্যানারি মালিকদের আশা করছেন ওনাদের সাংবাদিক সম্মেলন আজকে, এবার মনে হয় 40 টাকা ওনারা মনে করতেছেন পার স্কোয়ার ফিট। তাহলে আমাদের চামড়ার মার্কেটটা কত নেমে যাচ্ছে এখানে দেখতে পাবেন। তা আমাদের যখন চামড়ার এই জিনিসগুলো নিয়ে যখন আন্তর্জাতিক কোনো মেলায় যাই, তখন কিন্তু আমরা ওই মেলার জন্য কিন্তু স্পেশালভাবে করি, ওটা কিন্তু মার্কেটিং পায়। মেলাতে কিন্তু আমাদের খুব নাম ঢাক, যে এটা বাংলাদেশি প্যাভিলিয়নে খুব ভালো কাপড় বলেন, লেদারের কাজ বলেন। আমরা একদম শেষের দিকে তো খুব সংক্ষেপে জানতে চাইবো আপনার কাছে যে পরবর্তীতে কিন্তু এই যদি আমরা কন্টিনিউ ওইভাবে যে ফিনিশিং গুডগুলো ধরে রাখতে পারি আন্তর্জাতিক মার্কেটে, আমাদের লোকাল মার্কেটে, তাহলে আমরা বিদেশমুখ হব না, আমার আন্তর্জাতিক মার্কেটগুলো আমরা পাবো, আমাদের ফরেন কারেন্সিগুলো আমাদের নষ্ট হবে না। আপনাদের কাছে দুজনের কাছে আমার একটি প্রশ্ন থাকবে, খুব সংক্ষেপে আমরা আপনাদের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে এবার যে ইন্ডিয়া থেকে গরু আমদানি অনেকটা কমে গেছে, এতে আমাদের দেশের পার্সপেক্টিভ, ইকোনমিক পার্সপেক্টিভে এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে? প্রথমে ওয়াজেদ হাসান সাহেব। নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, কারণ গরু গোশতের দাম বেড়ে যাচ্ছে, এবং স্বাভাবিক তাদেরকে বেশি দামে যদি গরু কিনতে হয় আমাদের টাকা বাইরে চলে যাচ্ছে, এবং অধিকাংশ আপনি জানেন স্মাগলড ওয়েতে আসে, প্রপার ওয়েতে আসে না। সো ডেফিনেটলি নেগেটিভ ইম্প্যাক্ট। তার মধ্যে চামড়ার দাম যদি কমে যায় সেটারও আরেক বাড়তি নেগেটিভ ইম্প্যাক্ট। গত বছরের কুরবানির 40% চামড়া কিন্তু এখনো আনইউটিলাইজড রয়ে গেছে চ্যানেলিদের কাছে, which is a very grave matter. আচ্ছা, রেজাউল ইসলাম মন্টু, আপনার কাছে জি, আপনার কাছে কি মনে হয় যে এটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট? এটা তো ধরেন কিছুটা তো নেগেটিভ হবেই। কেন হবে? যে চামড়াটা যদি না আসে, আমাদের দেশীয় যারা আমরা তো গরুর মাংস ভক্ষণ করি, এটা 16 কোটির মতন লোক। দেখেন যখন আমাদের দেশে কৃষকরা এবং যারা গবাদি পশু লালন পালন করে তাদের জন্য না, গবাদি পশু আমাদের মানে যারা আমরা আমাদের গ্রামগঞ্জে শহর ভিত্তিকে দেখেছিলাম, ঢাকা শহরে অনেক গরু পালতেন,
গাভী বলেন অন্য কিছু বলেন, কিন্তু এটা নেই গ্রামগঞ্জে। আমিও দেখেছি বাড়িতে কোনো গরু বলতে চাষাবাসে গরু নেই। যদি আমাদের দেশীয় গরু বা বাহির থেকে এনে, আমাদের আসলে সময় স্বল্পতার জন্য এখানেই শেষ করতে হচ্ছে। জনাব রেজাউল ইসলাম মন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব ওয়াজেদ হাসান শাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ঈদ মোবারক সবাই। আজকে আমাদের খাতুনগঞ্জের বিষয় ছিল ঈদ এবং অর্থনীতি। আলোচনা করছিলাম বিএডিসির রিসার্চ ফেলো ওয়াজেদ হাসান শাহ এবং দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম মন্টুর সাথে। সাথেই থাকুন আমন্ত্রণ পরের আয়োজনে।